পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেল, আর অন্যদিকে বাংলাদেশে ভোট পূর্ববর্তী হিংসায় প্রাণ গিয়েছিল হাদির, ওসমান হাদির। আমি কারোর সঙ্গে কারোর ঘটনা জুড়তে চাইছি না, কিন্তু কোনো একটা জায়গায় লিঙ্ক রয়েছে কি? এই খুনের নেপথ্যে বহিরাগত রাষ্ট্রের শক্তি থাকলেও থাকতে পারে, কিন্তু যে 27 লক্ষ মানুষ এবার এই 2026-এর ভোটে অংশগ্রহণ করতে পারলেন না, তারা কিন্তু জীবিত। তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে না তো? নরেন্দ্র মোদী অ্যান্ড শুভেন্দু অধিকারী, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন আগামী দিনে অনেক সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে। আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, বাংলাদেশ অলরেডি পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য একের পর এক ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, এই যে গেরুয়া ঝড়, তার নেপথ্যে কিন্তু অন্যতম ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেরও। কেন বলছি? দেখুন, ভোটের রেজাল্ট গণনার ঠিক দুদিন পর, আর নির্ধারিত সে যে দিন শপথ গ্রহণ করবে বিজেপি বলে জানানো হয়েছে, সেই নির্ধারিত দিনের ঠিক দুদিন আগে মধ্যম গ্রামে রাত 10:30 নাগাদ প্রকাশ্যে খুন হয়ে গেলেন শুভেন্দু অধিকারী, যাকে মনে করা হচ্ছে তিনিই হচ্ছেন আগামীর বাংলার মুখ্যমন্ত্রী। তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে ওপেনলি, প্রকাশ্যে একের পর এক রাউন্ড গুলি চালিয়ে খুন করা হলো। কেন করা হলো? এর নেপথ্যে কারা রয়েছে? দেখুন, এই মুহূর্তে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী বিজেপি, তারা অভিযোগ করছে যে এই খুনের নেপথ্যে রয়েছে তৃণমূল। আর তৃণমূলও তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, মানে প্রাক্তন শাসক দল, যে এই খুনের তারা নিন্দা প্রকাশ করেছে, পাশাপাশি জানিয়েছে যে কে এই খুনের পেছনে জড়িত, কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকেও অবিলম্বে খুঁজে বের করা হোক এবং আইনের রাস্তায় নিয়ে এসে তাদের শাস্তি দেওয়া হোক। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেল, আর অন্যদিকে বাংলাদেশে ভোট পূর্ববর্তী হিংসায় প্রাণ গিয়েছিল হাদির, ওসমান হাদির। আমি কারোর সঙ্গে কারোর ঘটনা জুড়তে চাইছি না, কিন্তু কোনো একটা জায়গায় লিঙ্ক রয়েছে কি? যদি আপনি একটু খোলা চোখে দেখেন, একটু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন, তাহলে বিষয়টা আপনার চোখের সামনে উঠে আসতে বাধ্য। দেখুন, এই মুহূর্তে রণক্ষেত্রের হাতে এমন কিছু ইন্টেল রয়েছে যা এটা বলতে পারে যে এই খুনের নেপথ্যে বহিরাগত রাষ্ট্রের শক্তি থাকলেও থাকতে পারে। আমি প্রমাণ করে দেবো যখন পুরো ইন্টেল আমাদের হাতে এসে পৌঁছবে, কথা দিচ্ছি। কিন্তু আজ আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গে এই গেরুয়া ঝড়ের নেপথ্যে বাংলাদেশের ঠিক ভূমিকাটা কীরকম ছিল। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেল্পলাইন যে বাংলাদেশ হেল্প বিজেপি, তারা হয়তো অজান্তেই সাহায্য করে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে, এবং গত 2-2.5 বছরের যে কার্যক্রম বাংলাদেশে, বিশেষ করে আপনি তাকিয়ে দেখুন 2024 সালে যখন লোকসভা ভোট হয়েছিল, সেই সময়ও কিন্তু একটা গেরুয়া হাওয়া বইছিল এই পশ্চিমবঙ্গে। অথচ ফলাফল যখন বেরোলো, তখন দেখা গেল যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার মানে বিজেপির থেকে ডবল সিট পেয়ে গিয়েছে। কিন্তু ওই 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার বিদায়, বাংলাদেশ থেকে তার বাংলাদেশ ত্যাগ, তার পরে যা যা কাণ্ড ঘটেছে বাংলাদেশে, তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল এই বঙ্গের রাজনীতিও। আমি বলি ছাই নাই বলি, বাস্তবটা কিন্তু এটাই। দেখুন, হাসিনাকে বাংলাদেশে মনে করা হতো তিনি সর্বধর্মের নেত্রী, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে তিনি চলতে পারতেন। কিন্তু হাসিনা বিদায়ের পর বাংলাদেশে যে শক্তির উত্থান হয়েছে, সেটা এক প্রকার মৌলবাদী শক্তি আপনি বলতেই পারেন। আর অন্যদিকে আপনি যদি বিএনপিকে ধর্মনিরপেক্ষতার চোখে দেখতে চান, তাহলে আপনি ভুল করবেন। তার কারণ বিএনপিও কিন্তু রাজাকারদের সঙ্গে নিয়েই সরকার গড়েছিল প্রথমবার বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য, পরবর্তীতে অনেকবারই গড়েছিল।
আর এইবার আওয়ামী লীগ নেই, সেই জন্য জামায়াতে এবার বিরোধী দল। দেখুন এই সব কথা এখন থাক, আসল যে কথাটা আপনাদের বলতে চাইছি যে 2024-এর 5ই আগস্টের পর থেকে যা যা কর্মকাণ্ড ঘটেছে বাংলাদেশে, তার এফেক্ট কিন্তু সরাসরি এসে পৌঁছেছে এই পশ্চিমবঙ্গে। আর যার রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন মাত্র 2 বছরের মধ্যে, যেখানে 2024 সালে বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র 39% ভোট পেয়েছিল, সেই বিজেপি আজ 2026 এসে দাঁড়িয়ে প্রায় 45 থেকে 46% ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। আপনাদের বোঝাই পশ্চিমবঙ্গের নির্বাচনে কিভাবে প্রভাব ফেলেছে বাংলাদেশ। দেখুন এখন বাংলাদেশ মিডিয়াগুলোতে কাটাছেড়া হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই রেজাল্ট বাংলাদেশে কিভাবে প্রভাব ফেলছে সেদিকে একটুখানি নজর দিই। গত এপিসোডে আপনাদের এই বিশদে জানিয়েছিলাম যে কি কি আগামী দিনে হতে চলেছে। সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের সরকারের, বিএনপি সরকারের এই মুহূর্তে যে 600 একর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় কোনো ফেন্সিং নেই যে বর্ডারে, সেটা কিন্তু অতি দ্রুত অতি অবিলম্বে হতে চলেছে। আর সেটাই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই মুহূর্তে। তিস্তা গঙ্গা হবে কি না হবে ভগবান জানে। ওই যে খলিলুর রহমান চায়না যাওয়ার আগে বলেই গিয়েছেন যে আমরা ভারতের উপর ভরসা করব না। তাহলে কারোর উপর ভরসা করবে? তিস্তার জল নেওয়ার জন্য কার উপর ভরসা করবেন ভাই? তিস্তা তো আর চায়না থেকে আসে না। তিনি বলছেন আমরা চায়নায় যাচ্ছি, চায়নার সঙ্গে আলোচনা করবো। চায়নার সঙ্গে আলোচনা করবেন আপনারা ওই রিস্টোরেশন পুনরুদ্ধার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জন্য বাদ করবেন, একটু নদীর গভীরতা বাড়াবেন যাতে খুব সহজে ভারতের জল আপনাদের দিকে ত্বরান্বিত হয়। ঠিক আছে, মানলাম, কিন্তু তিস্তা জলবন্টন চুক্তি কি আপনি চীনের সঙ্গে সাইন করতে পারবেন? এটা আমার বড় প্রশ্ন খলিলুর রহমানের কাছে। যাদেরকে ভুল বোঝাচ্ছেন এই খলিলুর রহমান, যে বাংলাদেশবাসীদের, তাদেরকেও আমি এই একই প্রশ্ন করছি। আপনারা এই প্রশ্নের উত্তর তার থেকে খুঁজে নিন। তার আগে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে প্রভাব পড়ছে বাংলাদেশে এই পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থানের পর। তারা এখন এই নিয়েই কাটাছেড়া করছে, চুলচেরা বিশ্লেষণ করছে। যেমন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা হেডলাইন করেছে যে ওয়েস্ট বেঙ্গলস ইলেকট্রাল শিফট অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস ফর দ্য ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ভারত ইন্দো বাংলা সম্পর্কে। প্রায়োরিটাইজিং ডায়ালগ ওভার ডিসকর্ড অ্যান্ড কোঅপারেশন ওভার কনফ্রন্টেশন, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ক্যান কনভার্ট প্রেজেন্ট আনসার্টিনিটিস ইনটু লং টার্ম গেইনস। Such an approach would not only reinforce bilateral ties but also contribute to a more stable and interconnected South Asia, one where political shifts serve as opportunities for. দেখুন বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা এই সমস্ত মূল্যায়ন করছে, এই আর্টিকেলটি লিখেছেন সিমন মহসিন নামে একজন। তাদের যে সমস্ত উপলব্ধি, তারা বলছে যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন আসলে বাংলাদেশের জন্য একটা খুব বড় গেম চেঞ্জার হতে পারে। কেন? তার কারণ হচ্ছে সবার প্রথম আপনাদের বলে রাখি, তিস্তা জলবন্টন চুক্তি যেটা 2011-তেই মনমোহন সিংয়ের সাইন করে দিচ্ছিলেন তিনি ঢাকা সফরে গিয়ে, সেই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তাহলে তিস্তা জলবন্টন চুক্তি অতি দ্রুত হতে চলেছে এমনটা তারা একটা মনে করছে। কিন্তু দেখুন, বলছে এইটা যদি ভালো রিলেশন হয় তাহলে গোটা সাউথ এশিয়ার জন্যই কিন্তু একটা সুযোগ নিয়ে আসবে, নট কোনো আনসার্টিনিটি নিয়ে আসবে না। এটা এক ধরনের মন্তব্য, এক পক্ষ এরকমটা ভাবছে। আরেক পক্ষ ভাবছে, এই একই আর্টিকেলে লেখা আছে, দ্য কনসলিডেশন অফ দ্য ভারতীয় জনতা পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাপিয়ার্স টু ইন্ট্রোডিউস এ লেয়ার অফ আনসার্টিনিটি ইনটু দ্য রিলেশনশিপ। কিন্তু অন্য পক্ষ এটাও ভাবছে যে হতে পারে অনিশ্চয়তা ডেকে নিয়ে আসতে পারে ভারতীয় জনতা পার্টি বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা। এর আগে তারা ত্রিপুরাতে অলরেডি ছিল, এর আগে তারা অসমে অলরেডি ছিল, শুধু ছিল না পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গ এবার চলে এলো। পলিটিক্যাল রেটোরিক ডিউরিং দ্য ক্যাম্পেইন পিরিয়ড, পার্টিকুলারলি ন্যারেটিভস সেন্টার্ড অন আইডেন্টিটি অ্যান্ড মাইগ্রেশন অ্যাজ জেনারেটেড আনইজ ইন ঢাকা। তারা যে শুরু করেছিল ক্যাম্পেইন প্রচারে, তারা যে বাগড়ম্বর দেখিয়েছিল, সেইটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত একটি সংকটজনক পরিস্থিতি তৈরি করেছিল। তার কারণ তারা কিন্তু এই যে ন্যারেটিভ তারা তুলেছিল, বিশেষ করে পলিটিক্যালভাবে, যে আপনার পরিচয়পত্র আছে কি না, আপনি ভারতীয় কিনা, আর আপনি প্রমাণ করুন আপনি মাইগ্রেশন কিনা। এই যে এসআইআর যেটা হলো, যে বাছাই পর্ব চললো, এইটাকেই কিন্তু বাংলাদেশ অনেকটা আতঙ্কের চোখে দেখেছে এবং এখনও দেখছে।
এখনও দেখছে তাদের মধ্যে সেই আতঙ্কটা রয়েছে যে 27 লক্ষ মানুষ, তার মধ্যে 1,500 মানুষের নাম উঠেছিল ট্রাইব্যুনালে, কিন্তু যে 27 লক্ষ মানুষ এবার এই 2026-এর ভোটে অংশগ্রহণ করতে পারলেন না, তারা কিন্তু জীবিত। তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে না তো? আগে না, ভারত সেরকম দেশ নয়। অবশ্যই তাদেরকে আগামী দিনে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু এই আতঙ্ক বাংলাদেশকে পিছু ছাড়ছে না। দেখুন, ইন সাম কেসেস দিস ন্যারেটিভস হ্যাভ বিন প্রিসিভড অ্যাজ implicitly targeting Bangladesh, especially when framed around issue and undocumented migration or demographic changes. Such perceptions, whether intended or not, have the potential and complicated public sentiment and diplomatic atmosphere. বলছে এখানে কিন্তু বিশাল বড় একটা ডেমোগ্রাফিক চেঞ্জেস তারা কিন্তু আশঙ্কা করছে হতে পারে। কীরকম হবে সেটা কেউ বলতে পারছে না প্রকাশ্যে, কিন্তু হতে পারে এরকম একটা ভাবছে তারা, যে কোনো রকম নিশ্চয়তা নেই ভারতীয় জনতা পার্টির ওপরে। তাই কিন্তু দেখুন, তারেক রহমান তিনি বলছেন যে না, আমরা খুব ভালো মতন সম্পর্ক গড়ে তুলব। কেন্দ্রীয় মোদী সরকার রয়েছে, আমি তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলাম তখন নরেন্দ্র মোদী আমাদের অভিনন্দন জানিয়েছিল, তাই এবার আমরাও বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু একদল মনে করছে যে এই কম্বিনেশন নরেন্দ্র মোদী অ্যান্ড শুভেন্দু অধিকারী, এই যে কম্বিনেশন আগামী দিনে অনেক সংকটজনক পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে। অনেকে মনে করছেন এটা আদৌ বাস্তব কিনা আমি জানি না, কিন্তু আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি, বাংলাদেশ অলরেডি পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য একের পর এক ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছে। আমি বলছি না যেদিনকে আমি এই এপিসোডটা করব সেদিন আপনাদের একদম তুলে ধরে দেখিয়ে দেব যে কিভাবে এই শুভেন্দু অধিকারীর পিয়ের খুনের নেপথ্যে বহিরাগত রাষ্ট্রের শক্তি কাজ করেছে, বুঝছেন? এবার আপনাদের দেখাচ্ছি। এই তো গেল এখন আলোচনা বাংলাদেশে কি হলো না কি হলো, কিন্তু গল্পটা শুরু হয়েছিল কবে? ঠিক 2024-এর লোকসভা ভোট হয়ে যাওয়ার পর থেকে। ভেবে দেখুন, 5ই আগস্ট 2024 হাসিনার দেশ ত্যাগ। দ্য দ্বীপ প্রিন্ট করেছে হোয়াই বাংলাদেশ প্লেড এ বিগ রোল ইন বিজেপিস ওয়েস্ট বেঙ্গল উইন, যে কেন বাংলাদেশ একটা বড় ভূমিকা পালন করলো এই পশ্চিমবঙ্গে বিজেপিকে জয়ের রাস্তায় নিয়ে আসার জন্য। বলছে হাসিনাস ফল অ্যান্ড হিন্দুত্বস রাইজ। ওই বঙ্গে, বাংলাদেশে হাসিনার সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বঙ্গেও হিন্দুত্বের একটা উত্থান দেখা যায়। বলছে ইন ডিসেম্বর 2025 এ হিউজ প্রোটেস্ট লেড বাই হিন্দু মক্স অ্যান্ড হিন্দুত্ব গ্রুপস টুক প্লেস আউটসাইড ইন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনস ইন কলকাতা ডিম্যান্ডিং জাস্টিস ফর দীপু চন্দ্র দাস, এ হিন্দু গার্মেন্ট ওয়ার্কার্স হু was lynched and set on fire by a mob in the neighboring country earlier in the month. ডিসেম্বরেই ঘটেছিল এই ঘটনা। দীপু চন্দ্র দাস, তাকে জ্যান্ত একটি গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তিনি হিন্দু ছিলেন, আর সেই সময় বাংলাদেশের রাজত্ব করছিল এই জামায়াতপন্থী, এই মৌলবাদীপন্থী ডক্টর মোহাম্মদ ইউনুসরা। ভাবুন, তারা ছিলেন মাত্র কয়েকটা দিন, মাত্র কয়েকটা বছর, আপনি বলতে পারেন 1.5 বছর কি 1.25 বছর, কিন্তু তার মধ্যে তারা এমন কিছু ঘটনা ঘটিয়ে দিয়েছে, সেটা পুরো বাংলাদেশ তো নয়, শুধু পশ্চিমবাংলা তো নয়, মানে আপনি বলবেন শুধু উত্তর পূর্বও নয়, আমি বলবো গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে দিয়ে চলে গেছেন ওই একজন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু তার চলে যাওয়ার পরেও কি বাংলাদেশ ভদ্র হয়েছে? না, ভদ্র হয়নি, সেটাও আপনাদের আমি দেখাবো। দেখুন, বলছে সেই সময় কলকাতার ডেপুটি হাই কমিশনে একদল সাধু এবং একদল সনাতনী গ্রুপ তারা গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল যে এই ঘটনা বাংলাদেশে কেন ঘটছে, তার জবাবদিহি দাও। বলছে কি, thus murder was an isolated incident. Attacks on Hindus in Bangladesh made global news and raised political temperatures in West Bengal. বলছে এটা নাকি আইসোলেটেড ইনসিডেন্ট ছিল, সেই সময় জানানো হয়েছিল, কিন্তু সেটা জানিয়েই থামেনি। সেই সময় আপনি ভেবে দেখুন, সেই সময় তখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, আর ওই পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতা পুলিশ, সেই সময় বিজেপি যাদেরকে মনে করতো যে তৃণমূল কংগ্রেসের দলদাস, সেই পুলিশ ওই সমস্ত সাধুদের গায়ে হাত পর্যন্ত তুলেছিল, লাঠি পর্যন্ত চালিয়েছিল।
আর এই ঘটনাটা এই বঙ্গের হিন্দুরা ভালো চোখে দেখেনি। বুঝতে পারছেন? দেখুন কি বলছে, আফটার দ্য নিউজ অফ দাস মার্ডার স্প্রেড, প্রোটেস্টার্স অ্যাটেম্পট টু ব্রেক থ্রু ব্যারিকেডস, triggering heated arguments, scale and then physical clashes with the police outside the Bangladesh Deputy High Commissioner in Kolkata. আর এই পুলিশের বিরুদ্ধে যে রাগ সেই সময় সাধারণ মানুষের ছিল, সেই রাগটা সঞ্চার হয়েছে পুরো হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে। এই ঘটনা ঘটার পর মানুষ দেখেছিল, টিভিতে সেই ছবি চালানো হয়েছিল, সবাই দেখেছিল। হ্যাঁ, বাংলাদেশে একজন হিন্দু, একজন যুবক, তার এরকম পরিণতি হওয়ার পর যে কোনো মানুষ প্রতিবাদ করে, যে কোনো মানুষ প্রতিবাদ করে। তাই প্রতিবাদের ঝড় উঠেছিল এই বঙ্গেও। অথচ সেই সময় তৎকালীন এই বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল দেখুন। বলছে, ফর অরুণ শাহ, স্টেট ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য ভাইস প্রেসিডেন্ট অরুণ শাহ, তিনি বলছেন, দ্য বিজেপি ইউথ উইং in irony could not have been suffer. Imagine mosques in saffron clothes being terraced and public in the heat of Kolkata for protesting against the killing of Dipu Chandra Das simply for being Hindu. On whose side was Mamata Banerjee? Neither on the side of Bangladeshi Hindu nor was she for the Hindu from West Bengal, sir told the print. যখন এই ধরনের ঘটনা ঘটে কলকাতায়, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বিল্ডিংয়ের বাইরে, যে গেরুয়া বস্ত্র ধারণকারী একজন সাধুকে পুলিশ লাঠিপেটা করছে, এই ঘটনা, এই ছবি দেখার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন সাইডে ছিলেন? না তিনি বাংলাদেশের হিন্দুদের সাইডে ছিলেন, না তিনি ওয়েস্ট বেঙ্গলে হিন্দুদের সাইডে ছিলেন। বুঝতে পারছেন? সে কে বলছে এই কথা? আমি বলছি না, ভারতীয় জনতা পার্টির স্টেট ভাইস প্রেসিডেন্ট যুব মোর্চার অরুণ শাহ, তার এই বক্তব্য। বলছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান ছিল, সেই অবস্থান কিন্তু সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলেছিল। দেখুন কি বলছে, লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী ইমিডিয়েটলি মেট সিনিয়র অফিসিয়ালস অফ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অ্যাজ এ পার্ট অফ 5 মেম্বার ডেলিগেশন। তিনি তখন, শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা, তিনি যে কাজটা করেছেন সেই কাজটা অ্যাকচুয়ালি সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উচিত ছিল। তিনি তার প্রতিনিধি দল নিয়ে গিয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সিনিয়র অফিসিয়ালদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই বিষয়ের ওপর কড়া নজরপাত করার জন্য তৎকালীন অন্তর্বর্তী সরকারকে তিনি চাপ সৃষ্টি করেন। এবং দেখুন, দ্য অ্যান্ড ডিমান্ডেড অ্যান এন্ড টু atrocities of Hindus in Bangladesh. He also launched a scattering attack on Mamata Banerjee government over police action on Hindu protesters. একই সঙ্গে যখন তিনি বাংলাদেশ সরকারকেও বার্তা দিচ্ছিলেন, সেই সময় দাঁড়িয়ে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি বিষোদগার করেছিলেন। কেন? তার কারণ, যখন বাংলাদেশে হিন্দু অত্যাচার হয় তখন আপনি চুপ করে থাকেন, অথচ সেই হত্যার প্রতিবাদ যখন কলকাতায় আছড়ে পড়ে তখন আপনি প্রতিবাদীদের ওপর পুলিশকে দিয়ে লাঠি চালান, তখনও আপনি চুপ করে থাকেন। এই ব্যাপারটা, এই গল্পটা দীপু চন্দ্র দাসের নিয়ে এই পশ্চিমবঙ্গে যা যা হয়েছিল আপনারা দেখেছিলেন, সেই ছবিটা গোটা বঙ্গে একটা বড় প্রভাব ফেলেছে, বিশেষ করে সনাতনী মনস্ক হিন্দু বাসিন্দাদের ওপর। সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আর কেউ অস্বীকার করতে পারবেন না। এবার আসুন আপনারা দেখাই আরও একটি বড় ঘটনা। চিন্ময় কৃষ্ণ দাস, এনাকে চেনেন না এই মুহূর্তে এই বঙ্গে বা ওই বাংলায় কেউ নেই। দেখুন, দ্য হিন্দুর একটা হেডলাইন করেছে, প্রত্যেকটা হেডলাইন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এটাও কিন্তু কাটাছেড়া করছে যে কিভাবে বাংলাদেশ প্রভাব ফেললো। প্রথমে আপনাকে ওই প্রিন্টের গল্পটা দেখালাম, প্রিন্ট পুরো ডিটেলসে ছেপেছে, পুরো ঘটনা তুলে ধরে, এক একটা ঘটনা তুলে ধরে তারা বিশ্লেষণ করেছে যে কিভাবে এক একটি ঘটনা কিভাবে এই বঙ্গে এসে প্রভাব ফেলেছে। এবার দ্য হিন্দু বলছে, কনসিডার তিস্তা ওয়াটার শেয়ারিং ডিল আন্ডার কারেন্ট সার্কামস্টান্স, বাংলাদেশ FM পোস্ট বিজেপি বেঙ্গল উইন। এই শিরোনামে গতকালই আপনাদের একটি খবর আমি দেখিয়েছি যে তিস্তা নিয়ে গল্পটা হয়েছে, খলিলুর রহমান যা বলেছে। কিন্তু এই
একই আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে কাজ শুরু করেছে। বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনা এবং হিন্দুদের ওপর হামলার বিষয়ে বিজেপির কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে আলোচনা হয়েছে সেখানে চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ উঠে এসেছে। এনডিটিভি করেছে যে ওয়েস্ট বেঙ্গল ভার্ডিক্ট 2026 এক্সপ্লেইনড এসএআর ইম্প্যাক্ট অ্যান্ড কি ফ্যাক্টরস বিহাইন্ড বিজেপি ভিক্টরি। এই ভিডিওটা গিয়ে আপনি দেখবেন এনডিটিভি প্রফিটে, যে সেখানে এইটা নিয়ে একদম পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে বিশ্লেষণ করে, যে এই ভিডিওতে তারা বলেছে বিজেপির জয়ের নেপথ্যে থাকা ধর্মীয় মেরুকরণ এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কীভাবে পশ্চিমবঙ্গের ভোটারদের প্রভাবিত করেছে তার একটি ডেটা চালিত চিত্র তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে। আপনি গিয়ে দেখতে পারেন, ইউটিউবে পেয়ে যাবেন। আর কি রয়েছে দেখুন, এই মুহূর্তে ইন্ডিয়া টুডে করেছে একটি বিজেপি হিস্টোরিক বেঙ্গল ভিক্টরি ফুলফিলস শ্যামা প্রসাদ মুখার্জিস আইডিওলজিক্যাল লিগ্যাসি। এই প্রতিবেদনে বলা হয়েছে বিজেপি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে নির্বাচনী ইস্যু হিসেবে ব্যবহার করে তাদের আদর্শগত লক্ষ্য পূরণে সফল হয়েছে। এটি কিভাবে সাধারণ ভোটারদের বিজেপির দিকে টেনে এনেছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। অন্যদিকে ফিনান্সিয়াল এক্সপ্রেস তারাও একটি হেডলাইন করেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026 উইনার লিস্ট WB ফুল লিস্ট, যেখানে একটি একটি বিজয়ীদের তালিকা দেওয়া হয়েছে। তবে এর সাথে যুক্ত রাজনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে সীমান্ত জেলাগুলিতে বিজেপির বিশাল ব্যবধানে জয়ের পেছনে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যু বড় ভূমিকা পালন করেছে। 4ই মে ভোটের রেজাল্ট বেরোনোর আগে আগে ধারণা করেছিলেন এবার হয়তো যে মতুয়া ভোট ব্যাংক সেটা পুরোটা বিজেপি পাবে না, শেয়ার হয়ে যাবে 2024-এর মতনই। কিন্তু আমি এখন একদম কনফিডেন্ট নিয়ে বলতে পারি সেটা কখনোই হয়নি। দেখুন, এই যে আর্টিকেলটা আপনাদের পড়ালাম, এই আর্টিকেলটা এই হেডলাইন দিয়ে সার্চ করে আপনারা দেখবেন এখানেও স্পষ্ট করে লেখা রয়েছে যে এসআইআরে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের নাম বাদ গিয়েছে। এই যে 27 লক্ষ মানুষ বলা হচ্ছে না, তাদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ সংখ্যাটা কম ছিল নয়। তাই অনেকে ভাবছিল হয়তো মতুয়া সম্প্রদায়ের সবাই বিজেপির ওপর ক্ষুব্ধ হতে পারে, কেউ কেউ বিজেপিকে ভোট দেবে, কিন্তু ম্যাক্সিমামটাই বিজেপির বিরুদ্ধেই ভোট যাবে। কিন্তু বাস্তব সে কথা বলছে না, কিন্তু বাস্তব বলছে মতুয়া সম্প্রদায়ের যতটুকু ভোট ছিল সবটাই গেইন করেছে বিজেপি। তাহলে ইকুয়েশন কি মিলছে না? দেখুন, মতুয়া সম্প্রদায়ের একাংশ তারা এটাই ভেবেছে, এই আর্টিকেলেই আপনি পেয়ে যাবেন তাদের ধারণা। তারা এটাই ভেবেছে যে এটাই হচ্ছে শেষ চান্স, যেভাবে বাংলাদেশে আমাদেরকে খেদানো হয় তাই আমরাও এই একই জিনিস এই বঙ্গেও করতে চাই। যদি ওরা করে সেটা অপরাধ নয়, আর সেটা আমরা করলেই দোষ। কিন্তু দেখুন, এখানে এরকম কোনো বড় ঘটনা এখনো ঘটেনি। সবচেয়ে বড় ঘটনা এই মুহূর্তে যা ঘটেছে সেটা হচ্ছে ওই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তিনি কোনো মুসলিম ছিলেন না। তাই এখানে গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে এখনো পর্যন্ত বাংলাদেশ যা যা ঘটিয়ে এসেছে তার সিকি ভাগও এখনো পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পারেননি, আগামী দিনে দেখবেনও না, এতটুকু কথা দিয়ে বলা যেতে পারে। কিন্তু বাংলাদেশ যদি প্রতিটা ছত্রে মনে করে যে পশ্চিমবঙ্গে উত্তেজনা ছড়িয়ে দেবে, পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজন আরও বেশি করে ত্বরান্বিত করবে, তাহলে তাদের এই গেম প্ল্যান জামায়াত ইসলাম সহ এনসিপি সহ আর যা সরকারি দল বিএনপি পুরো মাঠে মারা পড়বে। এখানে বলার কোনো অবকাশ নেই। যারা আমার সঙ্গে একমত তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।